বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। তো এখন ক্লাসে চলে যাচ্ছি। আজ আমি আলোচনা করব প্রাক ইসলামী আরব অর্থাৎ আইয়ামে জাহিলিয়া সম্পর্কে। আইয়ামে জাহিলিয়া সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এখন আমি প্রাক ইসলামী আরব অর্থাৎ আইয়ামে জাহিলিয়ার সংজ্ঞা, সে যুগের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। তো এখন স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আলোচনা করব আইয়ামে জাহিলিয়ার সংজ্ঞা। সাধারণত প্রাক ইসলামী যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। আয়াম আরবি শব্দ, এর অর্থ যুগ, সময়, কাল প্রভৃতি। আর জাহিলিয়া অর্থ অজ্ঞতা, তমসা, বর্বরতা বা কুসংস্কার। সুতরাং আইয়ামে জাহিলিয়া বলতে অজ্ঞতা বা বর্বরতার যুগকে বোঝায়। আবার কেউ কেউ এ যুগকে অন্ধকারের যুগ বলেও আখ্যায়িত করেন। আইয়ামে জাহিলিয়া সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। ঐতিহাসিক আর এ নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে আইয়ামে জাহিলিয়া বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক পি.কে. হিট্টি বলেন, সাধারণত আইয়ামে জাহিলিয়া বলতে অজ্ঞতার যুগকে বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে এটি সেই যুগ যে যুগে আরবে কোনো নিয়ম কানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো আসমানি কিতাবও অবতীর্ণ হয়নি। সাধারণ অর্থে ইসলাম পূর্ব যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হলেও প্রকৃত অর্থে এ যুগ এমন একটি সময়কালকে বোঝায় যখন আরবে কোনো বিধিবিধান ছিল না, কোনো নবীর আবির্ভাব এবং কোনো ঐশী গ্রন্থ অবতীর্ণ হয়নি। অর্থাৎ যে সময় আরবে কোনো প্রকার কৃষ্টি, ধর্মগ্রন্থ বা সূক্ষ্ম ধর্মীয় অনুভূতি ও চেতনা ছিল না, সেই যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয়। এখন আমি আলোচনা করব ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবদের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ও নৈরাশ্যজনক ছিল। এ সময় আরবে কোনো নিয়ম নীতি ছিল না, জুট যার মুল্লুক তার এ নীতি প্রচলিত ছিল। শহরবাসী আরবদের রাজনৈতিক অবস্থা কিছুটা ভালো থাকলেও মরুবাসী আরবদের অবস্থা নৈরাশ্যজনক ছিল। আরবে তখন কোনো আইন ছিল না। সমগ্র আরব শত সহস্র গোত্রে বিভক্ত ছিল। এখন আমি পয়েন্ট আকারে আলোচনা করছি। গোত্রীয় শাসন। প্রাক ইসলামী আরবে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। তখন আরবে গোত্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। এসব গোত্রের মধ্যে ছিল বনু বকর, বনু তাগলিব প্রভৃতি। শেখ বা গোত্র প্রধান। প্রাক ইসলামী আরবের প্রত্যেক গোত্রে একজন দলপতি থাকত, তাকে শেখ বলা হতো। বয়স, বীরত্ব, বিচক্ষণতা, অর্থনৈতিক সচ্ছলতা প্রভৃতি বিষয় বিবেচনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে শেখ নির্বাচন করা হতো। গোত্রপ্রীতি। গোত্রপ্রীতি বা অনুরাগ আরব বেদুইনদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। স্বীয় বা নিজ গোত্রের জন্য তারা জীবন পর্যন্ত বিসর্জন দিতে দ্বিধাবোধ করত না। গোত্রপ্রীতির জন্য স্বামী তার স্ত্রীকে তালাক দিতেও দ্বিধাবোধ করত না। গোত্রের প্রতি তাদের এ অকৃত্রিম ভালোবাসা ও আনুগত্য আশারিয়া নামে পরিচিত ছিল। আন্তঃগোত্রীয় সমস্যা গোত্রপতির মাধ্যমে নিষ্পত্তি করা হতো, তবে তারা ব্যক্তিগত স্বাধীনতাকে প্রাধান্য দিত। গোত্রীয় কলহ। গোত্রীয় সদস্যদের মধ্যে সদ্ভাব বজায় ছিল, তবে ভিন্ন গোত্রের প্রতি তারা শত্রু ভাবাপন্ন ছিল। প্রাক ইসলামী আরবে পানির নহর, গবাদি পশু, তৃণভূমি
ঘুড়দৌড় প্রভৃতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গোত্রের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কোনো কোনো ক্ষেত্রে এ সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলত। যেমন একটি উটকে প্রহার করার ঘটনা নিয়ে বনু বকর ও বনু তাগলিব গোত্রের মধ্যে সংঘটিত বাসুসের যুদ্ধ দীর্ঘ 40 বছর স্থায়ী হয়েছিল। আইয়াম আল আরব। দীর্ঘদিন ধরে চলা এসব গোত্রীয় কলহ সাধারণত আইয়াম আরব বা আরবের দিন নামে পরিচিত ছিল। যুদ্ধ বিগ্রহ। এ যুগে সংঘটিত যুদ্ধ বিগ্রহের মধ্যে বোয়াসের যুদ্ধ, বাসুসের যুদ্ধ, হারুব আল ফিজারের যুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য। খুনের পরিবর্তে খুনই ছিল এসব গোত্রীয় যুদ্ধের মূলমন্ত্র। দিয়াত। দীর্ঘদিন ধরে যুদ্ধে চলতে থাকলে তখন দুপক্ষই দুর্বল হয়ে যেত। তখন তারা উভয়ই এর মীমাংসার জন্য এগিয়ে আসত। যুদ্ধের ক্ষেত্রে কখনো কখনো ক্ষতিগ্রস্ত পরিবারকে খুন খেসারত বা দিয়াত প্রদান করলে যুদ্ধের অবসান ঘটত। ঐতিহাসিক গিবনের মতে অজ্ঞতার যুগে আরবে প্রায় 1700 যুদ্ধ সংগঠিত হয়েছিল। গোত্রীয় কমনওয়েলথ। মক্কার নেতৃত্বে ইসলাম পূর্ব আরবে গোত্রীয় কমনওয়েলথ গড়ে উঠেছিল। আরব গোত্রপতিদের সাথে মক্কার ব্যবসায়ীরা একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যাকে ইলাফ বলা হতো। এছাড়াও বিভিন্ন প্রকার চুক্তি তাদের মধ্যে সম্পাদিত হতো। বিভিন্ন দেশের সাথেও তারা বাণিজ্যিক চুক্তি সম্পাদন করত। আল মালা বা মন্ত্রণা সভা। প্রাক ইসলামী আরবে আল মালা নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা ছিল। এর উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং মৈত্রী ও সদ্ভাব তৈরি করা। তবে এ পরিষদের কোনো নির্বাহী ক্ষমতা ছিল না, এটি কেবল পরামর্শ দিতে পারত। এর বিভিন্ন দপ্তরের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রিফাদাহ, সিকাহ, হিজাবা ও লিওয়া। মক্কার পৌর সমিতি। মক্কার নাগরিক ও তীর্থযাত্রীদের সংযোগ সুবিধা নিশ্চিত করার জন্য মক্কায় একটি পৌর সমিতি গঠন করা হয়েছিল। তীর্থযাত্রীদের আহার ও বাসস্থানের ব্যবস্থা করা, যে কোনো গোলযোগ নিষ্পত্তি, তীর্থস্থানসমূহের পরিচ্ছন্নতা এবং তীর্থযাত্রীদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেখাশোনার দায়িত্ব ছিল এ পৌর সমিতির উপর। এখন আলোচনা করব প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক অবস্থা সম্পর্কে। প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত, হতাশাব্যঞ্জক। এ সম্পর্কে ঐতিহাসিক খুদা বক্স বলেন, আরবরা চূড়া, নারী ও যুদ্ধে লিপ্ত ছিল। এখন পয়েন্ট আকারে আলোচনা করছি। শ্রেণী বিভাজন। ইসলাম পূর্ব আরবের জনগোষ্ঠী মূলত দুটো শ্রেণীতে বিভক্ত ছিল, যেমন শহরের স্থায়ী বাসিন্দা বা শহরবাসী আরব। শহরবাসী আরবরা ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। তারা ছিল রুচিসম্পন্ন ও মার্জিত। তারা শহরে বসবাস করত। যাযাবর বা পৌরবাসী বেদুইন। আরবের অধিবাসীদের অধিকাংশই ছিল স্বাধীনচেতা ও বেপরোয়া দুর্ধর্ষ মরুবাসী বেদুইন। তারা লুঠতরাজ ও পশুচারণ করে জীবিকা নির্বাহ করত। তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। তারা এক মরুভূমি থেকে অন্য মরুভূমিতে চড়ে বেড়াত। কৌলিন্য প্রথা। বংশ, বীরত্ব, শৌর্য বীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব বা গর্ব অহংকার করার রীতি কৌলিন্য প্রথা নামে পরিচিত। আরবদের মধ্যে বংশগৌরব, বীরত্ব, শৌর্য বীর্য নিয়ে সবসময়ই দ্বন্দ্ব ও কলহ লেগে থাকত।
নারীদের স্থান বা নারীর অবস্থান। প্রাক ইসলামী যুগে আরবে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। নারীদের তখন ভোগ্য পণ্য হিসাবে বিবেচনা করা হতো। নারীদের পণ্যদ্রব্য হিসাবে হাটে বাজারে বিক্রি করা হতো। পুরুষেরা ইচ্ছামতো বিয়ে করতে ও তালাক দিতে পারত। বিবাহ বা তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। বিমাতা এবং বোনকেও বিয়ে করার প্রথা প্রচলিত ছিল। মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয়ের সম্পত্তি থেকেও নারীরা বঞ্চিত ছিল। কন্যা সন্তান হত্যা। প্রাক ইসলামী আরবের সবচেয়ে নৃশংস এবং জঘন্যতম প্রথা ছিল কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া। তখন আরবে কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল অত্যন্ত লজ্জাকর ব্যাপার। অনেক পিতা লজ্জার ভয়ে এবং দারিদ্রতার কারণে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে গর্ভবোধ করত। দাস দাসীর অবস্থা। প্রাক ইসলামী আরব সমাজে দাস প্রথা প্রচলিত ছিল। পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে দাস দাসী বিক্রি করা হতো। দাস দাসীদের কোনো স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা ছিল না। দাস দাসীর উপর নিষ্ঠুর আচরণ করা হতো। দাসীদের উপপত্নী হিসাবেও ব্যবহার করা হতো। তাদের জীবন মরণ, সুখ দুঃখ প্রভুর মর্জির উপর নির্ভর করত। প্রভুর অনুমতিক্রমে দাস দাসীদের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানেরা প্রভুর মালিকানায় চলে যেত। অন্যায় ও বিচার। প্রাক ইসলামী আরবে পাপাচার, কুসংস্কার, অন্যায় ও বিচার সমাজকে কলুষিত করেছিল। মদ্যপান, জুয়া খেলা, সুদ প্রথা ইত্যাদি ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। নৈতিক অবক্ষয়। প্রাক ইসলামী যুগে আরব ছিল নৈতিক ও সামাজিক অবক্ষয়ে পরিপূর্ণ। পরনিন্দা, পরশ্রীকাতরতা, আভিজাত্যের দম্ভ, নারী হরণ, চুরি, খুন, ধর্ষণ ইত্যাদি সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এ সময় নারী পুরুষ অবাধে মেলামেশা করতে পারত। কুসংস্কার। প্রাক ইসলামী আরব সমাজে কুসংস্কার এত বেশি ছিল যে তারা কোনো কাজ শুরু করার পূর্বে তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করত। যুদ্ধে যাওয়ার পূর্বে তারা বীর পূর্বপুরুষদের পূজা করা সহ নানা কুসংস্কারে আচ্ছন্ন ছিল। কুশিত প্রথা। জাহেলিয়া যুগে আরবে ইহুদি জনগোষ্ঠীর মধ্যে কুশিত প্রথা বা সুদ প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। এ প্রথায় সুদ অনাদয়ে খাতকের অর্থাৎ সুদ গ্রহণকারীর স্ত্রী, পুত্র, কন্যা দাস দাসী হিসাবে কুশিতজীবী মহাজনের হাতে চলে যেত। নৈতিক গুণাবলী। প্রাক ইসলামী আরবে নানা বিশৃঙ্খলা ও অনৈতিক কার্যক্রম প্রচলিত থাকলেও তাদের মধ্যে কতকগুলি নৈতিক গুণাবলী বিদ্যমান ছিল। তাদের চরিত্রে অতিথিপরায়ণতা, তেজস্বিতা, স্বাধীনতাপ্রীতি, উদারতা, নিঃসংকোচবোধ, সাহসিকতা প্রভৃতি মহৎ গুণের সমন্বয় দেখা যায়। আরবদের মতো অতিথিপরায়ণ জাতি পৃথিবীতে দুর্লভ। অতিথি চরম শত্রু হলেও তারা প্রতিশোধ গ্রহণ করত না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের আলোচনা করেছি প্রাক ইসলামী আরবের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে। আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি প্রাক ইসলামী আরবের রাজনৈতিক ও সামাজিক অবস্থা ছিল বিপদগ্রস্ত ও পর্যুদস্ত। রাজনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা বিরাজমান ছিল, আর সামাজিক ক্ষেত্রে নানা প্রকার কুসংস্কার, জঘন্য পাশবিকতা ও অমানসিক বর্বরতা ছিল আরব সমাজে নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো তোমরা সবাই ভালোভাবে এই অধ্যায়টা দেখবে। বাকিটা আমি আগামী ক্লাসে আলোচনা করব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।